এই প্রথম বাংলাদেশের কোনো টেস্ট ইনিংসে 10টা উইকেটের 10টাই পেস বোলাররা নিয়েছেন এবং খুব উল্লেখযোগ্য বিষয় একটা আছে জান ভাই, সেটা হচ্ছে রোটেশন পদ্ধতিতে এখন পেসারদেরকে খেলানোর লাক্সারিটা বাংলাদেশ পেয়েছে। আগের টেস্টে শরীফুল ছিলেন, এই টেস্টে শরীফুল ইনজুরি একটা ছিল, বাট তাকে রিপ্লেস করা গেছে তাসকিনকে দিয়ে। হাসান আছেন, নাহিদ রানা, ওয়ানডে ফরম্যাট চিন্তা করলে তানজিম সাকিব এই সার্কিটে ভালো মতো ইন করে গেছেন। পাইপলাইনে মুশফিক হাসান কিংবা রেজাউর রহমান রাজাদের মতো পেস বোলাররা রয়েছে। সব কিছু মিলে এটা কি একটা দীর্ঘদিনের প্রসেসের ফসল কিনা যে পেস বোলিং সার্কিটটা অনেক সমৃদ্ধশালী? নিশ্চয়ই। আমি একটা ন্যাশনাল সিলেক্টরদের সাথে একদিন বসেছিলাম, তখন দেখেছিলাম যে তাদের স্কোয়াডে 25 জনের মতো একটা পেস বোলিং স্কোয়াড তারা তৈরি করেছে, রাইট। এবং অন অ্যান্ড অফ তারাই ঘুরে ফিরে খেলবে বিভিন্ন স্কোয়াডে, একাডেমি, এইচপি, এ টিম বা ন্যাশনাল। এটা আমাদের আসলে খুব ভালো একটা সুখবর। তবে এই জিনিসটা কিন্তু আমরা প্রডিউস করেছি এইজ লেভেল থেকে, টু বি অনেস্ট। যে আমরা কিন্তু 2016 পর থেকে কিন্তু আমরা ভালো ভালো পেস বোলিং অ্যাটাক যারা করে এরকম কাপল অফ কিছু প্লেয়ার আমরা পেয়েছিলাম এবং তাদেরই কিন্তু নার্চার করে কিন্তু আমরা এত দূর পর্যন্ত এসেছি। ইভেন নাহিদ রানার কথা যদি বলেন, 2020-এর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ওইখানে ছিল, ওয়ার্ল্ড কাপে যেতে পারেনি, তারপরও বলবো যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল। যদি আমি বলি যে তাসকিন তো আগেই ছিল, তানজিম সাকিব 20 ওয়ার্ল্ড কাপের একজন ভালো কম্পিটিটর, দেন হাসান 2018 তো ওয়ার্ল্ড কাপ খেলেছে। সো আমরা আগে যেটা পেতাম যে আমরা স্পিনার একটা আধিক্যতা ছিল আমাদের স্কোয়াডে, অ্যাটলিস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, বাট আমরা কিন্তু পেস বলাররা খুব ভালো ভালো পেয়েছি। এবং স্টিল 2024-ও যদি আমি বলি যে এবারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কেমন পেস বলার রয়েছে, আমি মনে করি ভেরি প্রমিজিং পেস বলার রয়েছে এবং এরাই আসলে ভবিষ্যতে ডোমিনেট করবে। দিছে আসলে এটা একটা টেস্ট ম্যাচ জেতার জন্য স্পিনারদের যে চেয়ে একটা পেস বোলিং ব্রাঞ্চের যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় টেস্ট ম্যাচ জেতার জন্য। অ্যাটলিস্ট টেস্ট ম্যাচ জেতার জন্য আসলে পেস বোলিং একটা খুব ইম্পর্ট্যান্ট। আজ শেষ সেশনে মাত্র 1 ওভার খেলা হয়েছে বৃষ্টির কারণে, আমরা দেখছিলাম আলোক স্বল্পতা সব কিছু মিলায়। আপনার কাছে কি মনে হয় যে এই সেশনটা যদি আরও খেলতে পারতো, আমরা কি আরও জয়ের কাছাকাছি খুব দ্রুত চলে যেতে পারতাম কিনা? খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস কি যে টেস্ট ম্যাচে 5 ডে এবং 4 ডে আকাশ পাতাল তফাৎ। এবং যখন আপনি 4th ইনিংসে চেস করতে যাবেন, এখন প্লেয়ারদের মোটিভ ছিল যে 4th ডেতে যদি আমি অনেক ক্লোজ করে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের খুব ইজি হবে, যেটা 5th ডেতে কিন্তু আসলে যে কোনো টেস্ট ম্যাচে 5th ডে উইকেটটা কিন্তু অনেক ক্লামজি থাকে, উইকেটে অনেক ডিফারেন্ট ক্যারেক্টার থাকে। সো তখন ডিফিকাল্ট হয়ে যায় 5th ডেতে উইন করা। হ্যাঁ, ম্যাচটা আসলে কল্ড অফ হয়েছে আলোর স্বল্পতাতে, এটা যেমন ঠিক, বাট ফ্লাড লাইট কিন্তু ছিল। সো এখানে বলা যায় যে যখনই লাইটনিং হয়েছে বা থান্ডারস্টর্ম হয়েছে তখনই কিন্তু একটা অবজারভেশনের টাইম ছিল, সেই টাইম ক্রস করতে করতে কিন্তু খেলাটা আসলে কল্ড অফ করা হয়েছে। সো শুধুমাত্র লাইটিং মানে শুধুমাত্র লাইটের জন্য যে কল্ড অফ হয়েছে এটা আমি বলবো না। সো আমার কাছে মনে হয় যে আজকে ক্রুশিয়াল টাইম ছিল, বাংলাদেশে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট টার্গেটের কাছাকাছি যেতে পারতো তাহলে কিন্তু 5th ডেতে সেই জিনিসটা খুব ইজিভাবে অ্যাচিভ করতে পারতো। ভাই এই জায়গাটা একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমত জিজ্ঞেস করবো হাসান মাহমুদ নাহিদ রানার মধ্যে কাকে এগিয়ে রাখবেন? যতটুকু আমরা প্রোডাকশন থেকে দেখলাম 152 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছেন নাহিদ রানা, এটা এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফার্স্ট টেস্ট। আরেকটা কোশ্চেন অ্যাড করে দিতে চাই, এই টেস্ট সিরিজের আগে 2.5 মাসের একটা ক্যাম্প কিন্তু বাংলাদেশ টাইগার্সের হয়েছিল, যেখানে টেস্ট টিমের প্লেয়াররাই আলটিমেটলি সেই টিমটাতে ছিলেন। এ টিমের হয়ে মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়রা খেলতে গেছেন। এই প্রসিডিওরটা এবার কেমন লেগেছে আপনার কাছে? ফার্স্ট অফ অল যে হাসান মাহমুদ এবং যদি আমি রানার মধ্যে ডিফারেন্স করি, আমি কয়েকটা স্লট বলি। 130 to 140 যে স্পিডে যারা বোলিং করে টেস্ট উইকেটে কিন্তু একভাবে থ্রেট তারা করতে চেষ্টা করে। 40 থেকে 50 যারা বোলিং করে তাদের কিন্তু থ্রেটটা অন্যরকম, এবং 50-র উপরে যারা বোলিং যদি করতে পারে তাহলে কিন্তু এক্সট্রিম একটা থ্রেট থাকে। সো আমি মনে করি যে মানে রানার যে বলটা সেটা কিন্তু আমার মনে হয় এক্সপ্রেস স্পিডের জন্য ব্যাটসম্যানরা কিছুটা ধোকা খায়। বাট যদি হাসান মাহমুদের কথা বলি, ওর কিন্তু একটা এক্সট্রা নিপ রয়েছে, এক্সট্রা বাউন্স রয়েছে প্রত্যেকটা বলে। সো দুই কোয়ালিটির বলার। এবং আজকে মানে রানার কাছ থেকেও আমরা দেখেছি যে এক্সট্রা কিছু কিছু সুইং এবং এক্সট্রা নিপ থাকার কারণেই কিন্তু
ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা কিন্তু কট বিহাইন্ড হয়েছে। এই 10টা উইকেটের মধ্যে 7টা উইকেটই কিন্তু কট বিহাইন্ড। সো এখানে সুইং এবং এক্সট্রা বাউন্সের জন্য কিন্তু এইটা হয়, এবং লাইন এবং লেন্থ এই দুটা কিন্তু আমি মনে করি যে হাসান মাহমুদের অনেক ভালো কন্ট্রোল লাইন লেন্থে, যেটা রানার একটু সময় নিবে। যাদের আসলে এক্সট্রিম পেস তাদের একটু লাইন লেন্থটা একটু অ্যাকুরেসি আনতে একটু সময় লাগে, যেটা আসলে ডে বাই ডে খেলার মধ্যে এসে কিন্তু আমরা মোটামুটি দেখতে পারবো। সো দুজনেই ভেরি এফেক্টিভ আমার কাছে মনে হয়। দুজনেই সিচুয়েশন অনুযায়ী বোলিং আজকে করেছে, এবং টেস্ট ম্যাচে কট বিহাইন্ডে 7 থেকে 8টা উইকেট কিন্তু আসলে ক্রুশিয়াল। তখনই কিন্তু বুঝতে হবে যে তাদের অ্যাকুরেসি ভালো ছিল, লাইন লেন্থ ভালো ছিল, সুইং ছিল, এবং পেস তো দুজনে আছেই। আর যে প্রসেসটার কথা বলছিলাম যে এবার টেস্ট সিরিজের আগে আলাদা করে ক্যাম্প হয়েছে শুধুমাত্র টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে, বাংলাদেশ টাইগার্স ছিল, এন্টায়ার প্রসিডিউরটা অনেক চার্জড আপ করেছিলেন কিনা, প্লেয়াররা মোমেন্টামে ছিল? নিশ্চয়ই। আসলে আমরা কিন্তু এবছর ম্যাক্সিমাম কিন্তু T20 ম্যাচ খেলেছি, এবং দেখেন আমাদের আগে কিন্তু তেমন একটা প্ল্যান ছিল না যে আমরা T20 খেলে ওয়ানডে খেলতাম, ওয়ানডে খেলে টেস্ট ম্যাচ খেলতাম। সো লাল বলের খেলা এবং সাদা বলের খেলার মানে কোয়াইট ডিফারেন্ট, এবং এটাকে অ্যাডজাস্ট করতে কিন্তু অনেক সময় লাগে। হ্যাঁ, যেসব প্লেয়াররা বাংলাদেশে ছিল এবং টেস্ট টিমে ছিল তাদেরকে একটা বড় একটা সময় দেওয়াতে তারা কিন্তু প্ল্যান করতে পেরেছে ওই উইকেট অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হবে বা ওই উইকেট অনুযায়ী কীভাবে বোলিং করতে হবে, তারা কিন্তু বুঝতে শিখেছে। আমার কাছে মনে হয় এইরকম যে কোনো টুর্নামেন্টের বা সিরিজের আগে যদি এরভাবে প্ল্যান করে আগানো যায়, অ্যাটলিস্ট আমাদের যেই লুপফলটা ছিল আগে যে ধাপ করে এক একটা জায়গায় সুইচ করা, সেই জিনিসটা আসলে এখান থেকে একটা ভালো ফল পাওয়া যাবে যদি লেনটা থাকে। সো আমার কাছে মনে হয় যে এখন আমরা তো অ্যাটলিস্ট শিখেছি যে যে কোনো সিরিজের আগে আমরা ওই বলে প্র্যাকটিস করব, ওই প্র্যাকটিসের সেশনগুলো ওইরকম হবে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমার কোনো অনেক বেশি চার্জ আপ ছিল। এহসান ভাই, আমরা বিরতির আগে দেখছিলাম যে হাতুরু সিংহেরকে নিয়ে কোনো সিদ্ধান্ত কি আসতে যাচ্ছে না আসতে যাচ্ছে, এই সব কিছু ব্যাপার। আমি একটু জানতে চাই যে এই যে একটা ঐতিহাসিক টেস্ট জয় হলো পাকিস্তানের মাটিতে, এটা কিন্তু এই যে দলটা পরবর্তী সেকেন্ড টেস্টও হয়তো বা বাংলাদেশ জিতবে, আমরা সবাই আশাবাদী। এই যে জয়ী দল বা একটা ঐতিহাসিক টেস্ট জয়, এই সাফল্যটা কিন্তু এনে দিল হাতুরু। এই মুহূর্তে অনেকে বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই মুহূর্তে হাতুরুকে বরখাস্ত করা দলের জন্য ভালো হবে না। সব কিছু মিলে আপনার অবজারভেশনটা জানতে চাই। ক্রুশিয়াল কল, সত্যি কথা যে ক্রিকেট বোর্ড একটা ইনবিটুইন ক্রুশিয়াল কলের মধ্যে থাকবে। এখন হাতুরা সিংহে আমাদের কিন্তু বাংলাদেশে অনেক সাফল্য এনে দিয়েছে, এক নাম্বার। এবং হাতুরা সিংহে কেন রাখা হবে না, সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে তার এমন কিছু কন্ট্রিবিউশন ছিল যার জন্য বাংলাদেশ টিমটা ভেঙে গিয়েছে, বা ইন্টারনালি অনেক কিছু ঘটেছে যেটা আসলে বাংলাদেশের মানুষের কাছে মানে পছন্দ হয়নি। সো এখন জিনিসটা এভলিউশনে আসতে হবে যে এই যে হাতুরা সিংহের যেসব কর্মকাণ্ড, এটা বেশি এফেক্টেড হয়েছে, নাকি হাতুরা সিংহের নেতৃত্বে যে সাফল্য অর্জন করেছে সেইটা বেশি এফেক্টেড। সো এভলিউশন করার দায়িত্ব কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।